যে আমার বাচ্চা খেতে চায় না ডাক্তারবাবু, কি করে খাওয়াবো? আপনি আশা করবেন না আপনার এই সমস্যার আমি সমাধান করতে পারবো। সর্দি কাশি হলে বুকে পিঠে তেল মালিশ করা উচিত। না, ম্যারিনেশন দরকার নেই। একমো মেশিনটা কি? যত রকমের লাইফ সাপোর্ট থেরাপি দেওয়া যায় পেশেন্টকে, তার মধ্যে হাইয়েস্ট ফর্ম অফ লাইফ সাপোর্ট থেরাপি। আপনাকে বাচ্চারা গালাগাল করেন যে তেতো লজেন্স দেন, আপনি ইনজেকশন দেন? আপনি যদি বাচ্চাদের সাথে বন্ধুত্বই না করতে পারলেন, কি বাচ্চাদের ডাক্তার হলেন? আপনার জন্য একটু ললিপপ রয়েছে। শো চলতে চলতে খেতে পারি। বাচ্চাদের কাজল আর মাদুলি পড়ালে ডাক্তার দেখানোর দরকার নেই। আপনি আমার বিশ্বাসকে হার্ট করলেন। আর আজকে ট্রিটমেন্টে আমরা অনেক শিশু সুলভ কাজ করব। কুচো কাচাদের নিয়ে আজকে কাজ, কুচো কাচা। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন ট্রিটমেন্ট সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া। আর আজকে ট্রিটমেন্টে আমরা অনেক শিশু সুলভ কাজ করব। মানে আমি ওনার কোলে উঠে যাব। কুচো কাচাদের নিয়ে আজকে কাজ, কুচো কাচা। এবং এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ইনজেকশন ট্রিটমেন্ট সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া। ডক্টর শুভদীপ দাস, ইনি একজন পেডিট্রিশিয়ান। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্কার নমস্কার নমস্কার। প্রথমেই আপনার জন্য একটু ললিপপ রয়েছে। ও থ্যাংক ইউ। আমার তরফ থেকে থ্যাংক ইউ। এটা তোমার জন্য। হ্যাঁ, শো চলতে চলতে খেতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা তিনজনেই একদম, খাবো। একদম। সো ট্রিটমেন্ট, আপনাকে বাচ্চারা গালাগাল করেন যে তেতো লজেন্স দেন, আপনি ইনজেকশন দেন? মনে মনে হয়তো গালাগালি করে, কিন্তু ওপরে ওপরে যখন আমার সাথে কথাবার্তা বলে তখন তো আমি দেখি বেশিরভাগ বাচ্চাই আমাকে ভালোই বাসছে। হ্যাঁ, ইনজেকশনটা দিলাম, বাচ্চা কান্নাকাটি করলো, আমি বললাম টাটা, সে আমার মুখের দিকে তাকাবে না, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তারপরে আবার যখন ফেরত আসছে তখন আবার সে আমার বন্ধু। তো যতটা সম্ভব আমি তাদের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করি। আমার মনে হয় না খুব বেশি বাচ্চা আমাকে গালাগালি দেয়। প্রথম দিন ভ্যাকসিন দিলেন, তারপরে তো আপনাকে চিনে যায়, তারপরের ভ্যাকসিনটা যখন দিতে আসে তখন কি করে? বাচ্চাদের মেমোরিটা অতটা ভালো না। নয়, কোনো বাচ্চার মেমোরি ভালো, কিন্তু সব বাচ্চার না। হ্যাঁ, তার জন্য আমার কাছে এরকম কিছু কিছু থাকে যন্ত্রপাতি। হ্যাঁ, বাচ্চাদের একটুখানি তাদের ঘুষ দেওয়া, হ্যাঁ, একটু বন্ধুত্ব করা, বিভিন্ন আমার মেয়ের যে সমস্ত খেলনা, বাতিল করা খেলনা, আমার চেম্বারের মধ্যে একটা ডাই করার জায়গা আছে। হ্যাঁ, তো সেই সবগুলো তো বন্ধুত্ব করার কিছু কিছু উপায় আছে। আপনি যদি বাচ্চাদের সাথে বন্ধুত্বই না করতে পারলেন, কি বাচ্চাদের ডাক্তার হলেন? বাবা মায়েদের এক চিরকাল একটা সহজ অভিযোগ যে আমার বাচ্চা খেতে চায় না ডাক্তারবাবু, কি করে খাওয়াবো? দেখুন, আমি সবার আগে বলি, আমি বাবা মাদের অ্যাসিওর করার জন্য বলি যে আমার বাড়িতে একটি বাচ্চা আছে, আমি তো তারই সেই সমস্যাটা সমাধান করতে পারবো না। সুতরাং আপনি আশা করবেন না আপনার এই সমস্যার আমি সমাধান করতে পারবো। সুতরাং সেটা আমার প্রথম উক্তি হয়। কিন্তু তারপরে তাদেরকে কিছু কিছু সায়েন্টিফিক কথাবার্তা বলে বোঝাতে হয়। বই কি, আমাদের কাছে কিছু চার্টস আছে, সেই চার্টসগুলোর মধ্যে আপনি যদি বাচ্চার ওয়েট, হাইট এগুলো দেখেন, ঠিকঠাকভাবে প্লট করা যায়, তাহলে মোটামুটি বোঝা যায় যে বাচ্চাটা বয়স অনুপাতে তার বারটা, তার ওজন, তার হাইট এগুলো ঠিকঠাক আছে কিনা। অনেক বাবা মার কি সমস্যা, তারা কি করে, পাশের বাড়ির যে বাচ্চাটি, সে তো বেশ ওজন বেশি, একই বয়স কিন্তু ওজন বেশি, সেই কম্প্যারিজনগুলোর মধ্যে ঢুকে যায়। আজকে একই বয়সী যদি 3 বছরের একটি বাচ্চা হয়, আরেকটি 3 বছরের বাচ্চা, একজনের ওজন যদি হয় 12 কিলো, একজনের ওজন যদি হয় 20 কিলো, তাহলে দুজনের কেউই কিন্তু অ্যাবনর্মাল না। এটা জাস্ট নর্মালেরই একটা ভ্যারিয়েশন। বা আমাকে সেইটা বোঝানোটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আর আপনি যদি তাদেরকে এখন এই অবজেক্টিভ চার্টসগুলো আজকালকার দিনে যেগুলো পাওয়া যায়, সেগুলো আপনার মোবাইলেও ইনস্টল করা যায়, সেগুলো যদি দেখাতে পারেন, তাহলে বাবা মাদের মনে একটু বেশি শান্তি আসে। না, ঠিক আছে, বাচ্চাটা আমার আপাত দৃষ্টিতে দেখে রোগা হলেও হয়তো ঠিকঠাক নর্মাল রেঞ্জের মধ্যেই পড়ে। আমাদের বয়সী যে সমস্ত পেরেন্টস, তাদের দেখেছি যে খাওয়ানোর ক্ষেত্রে বা বাচ্চাকে শান্ত রাখার জন্য তারা একটা কমন ডিভাইস ইউজ করে, সেটা হচ্ছে মোবাইল চালিয়ে দিলে বাচ্চা শান্ত হয়ে যায়। এবার এই যে একটা স্ক্রিন টাইমে বেড়ে ওঠা বাচ্চাদের, এটা তাদের ভবিষ্যতে কতটা এফেক্ট করবে? ভবিষ্যতে বিরাটভাবে এফেক্ট করতে পারে, এবং এইটি একটা খুব সিরিয়াস ইস্যু, যেটা আমরা মনে হয় গত 1 দশক ধরে ফেস করছি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মধ্যে অবশ্যই এত মোবাইলের প্রচলন, মোবাইল কি, মোবাইল কিছুই ছিল না আমাদের সময়। খুব জোরে পরবর্তীকালে টিভি, হ্যাঁ, তাও সবাই মিলে দেখার। হ্যাঁ, মারা হয়তো বিভিন্ন বাচ্চাদের সাথে কথাবার্তা বলে, গল্প গুজব করে, নানা রকম সে গল্প শুনিয়ে বাচ্চাদের খাওয়াতেন। বাচ্চা ছুটে চলে যাচ্ছে, মাও তার পেছন পেছন ছুটছে, এইভাবে খাওয়াতেন। আগেকার দিনে বাড়িতে অনেক বাচ্চাও হতো, সুতরাং যে বাচ্চা ভালো খাচ্ছে না, মা তার পেছনে কিছুক্ষণ সময় দিলেন, হলো না ছেড়ে দিলেন, কারণ অন্য বাচ্চাটাকেও তো দেখতে হবে। আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি, একটিই বাচ্চা, এবং বাড়িতে একজন কেউ না কেউ আছে যার হাতে অনেক সময়,
মা হতে পারেন, বাচ্চাকে দেখছেন, তার ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু এরা হতে পারেন যারা বাচ্চার জন্য অনেক সময় আছে, এবং তারা কি করছে, তারা এই মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছে বা বিভিন্ন কারণে মোবাইল দেখাচ্ছে। আজকে কোভিডের পরে যেটা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম, বাবা মা বাড়িতে থাকলেও কাজ করতে হবে, যদি কাজ করি, বাচ্চা যদি তার মাঝখানে চলে আসে সমস্যা, বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া খুব সহজ, কত রকমের কার্টুন আছে সেই সব চলছে। কিন্তু তাতে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে এইটা তো ইন্টারাকশান না, দিস ইজ নট আ টু ওয়ে কমিউনিকেশন, এটাকে আমরা বলি ডাইডাকশন। মানে আপনি শুধু দেখছেন কিন্তু আপনাকে কথা বলতে হচ্ছে না। বা আমার অনেক সময় এসে বলে, ডাক্তারবাবু ও কিন্তু সব পারে। আমি যদি জিজ্ঞেস করি, একটা 3 বছরের বাচ্চা, বাবা মার কনসার্ন হচ্ছে অতটা ভালো কথা বলছে না, আমি তাদেরকে জিজ্ঞেস করতে গেলাম ওর স্পিচ লেভেলটা কী, ও এখন কী বলে, না ডাক্তারবাবু মোটামুটি সবই বলছে, মা বাবা বলছে, ও কিন্তু মোবাইলটা খুব ভালো চালাতে পারে। মোবাইল যদি দিয়ে দেন, আপনার মোবাইলটা দিন না ডাক্তারবাবু, দেখুন আপনার মোবাইলটা ঘেটে একদম কোথায় ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। তো দ্যাট ইজ নট আ ওয়ে অফ কমিউনিকেশন দ্যাট উই ওয়ান্ট। হ্যাঁ, তো দিস ইজ নট ইন্টারাকশন, দিস ইজ ডাইডাকশন। এই করতে কি হয়, আজকালকার দিনে আমরা প্রচুর বাবা মাকে পাই, বাচ্চাকে নিয়ে আসছে স্পিচ ডিলে, কথা বলতে দেরি হচ্ছে, অন্য অনেক রকম ডেভেলপমেন্টে দেরি হচ্ছে। কিছু আমরা বলি যে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, সেগুলো এক ধরনের কমিউনিকেশন ডিফেক্ট আমরা বলি, যেটা আমরা এক সময় জানতাম রিসার্চ পেপারে যে প্রত্যেক 44 জন বাচ্চার মধ্যে একজন হয়। এখন অ্যানেকডোটালি আমাদের এক্সপিরিয়েন্স মতো আমাদের মনে হচ্ছে যেন এই ধরনের বাচ্চারা একটু বেড়ে যাচ্ছে, এবং তার একটা বড় কারণ হচ্ছে এই স্ক্রিন টাইম। তাই জন্যে ইনফ্যাক্ট আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলে যে কোটা 24 ঘন্টায় খুব বড় জোর 8 ঘন্টা এবং মেরে কেটে হয়তো 1 ঘন্টা, তার বেশি মোবাইল দেওয়া ঠিক না। কিন্তু আজকালকার দিন যেরকম বললাম 3-4 ঘন্টা, সুতরাং এইটা দিস ইজ আ ম্যাটার অফ বিগ কনসার্ন। আর একটা হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, ইনফ্লুয়েন্সার্সের যুগ, আর আমরা জানি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বাচ্চা হচ্ছে একটা দুর্দান্ত ভাইরাল প্রোডাক্ট, কারণ বাচ্চাদের দেখতে আমাদের ভালো লাগে, বাচ্চাদের ওই স্পিরিটটা আমাদের দেখতে ভালো লাগে, অফকোর্স। তো সেই কারণে অনেক বাবা মাই বাচ্চাদেরকে হয় রিল কালচার, ভ্লগিং কালচার, মধ্যম কথা কন্টেন্ট ক্রিয়েশন কালচারে নামিয়ে দিচ্ছে বাচ্চাটা অ্যাওয়্যার হওয়ার আগেই। এইটা তার ভবিষ্যৎকে কিভাবে এফেক্ট করবে? দেখুন, আমি একদম ডিসকারেজ করছি না, একদম ডিসকারেজ আমি করবো না, অবশ্যই দিস ইজ অলসো আ ওয়ে অফ কামিং টু লাইমলাইট উইচ ইজ ওকে। আপনাকে যুগের সাথে তাল মিলিয়েও চলতে হবে, এটাও ঠিক, সুতরাং করুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখুন এগুলো কিন্তু বাচ্চার মধ্যে ছোটোবেলা থেকেই কম্পিটিশনের মেন্টালিটি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসছে। প্লাস ব্লগিং যদি আপনি একদম ঠিকঠাক কনস্ট্রাকটিভ ওয়েতে করতে পারেন, দ্যাট ইজ গুড। কিন্তু আমরা তো আজকালকার দিনে দেখছি ব্লগিং এর, সত্যি কথা বলতে আমি যে কটার এসছি, হ্যাঁ, তার মধ্যে রিয়েল কোনো কন্টেন্ট নেই। হ্যাঁ, মানে ইট ডাজ নট টিচ ইউ এনিথিং। হ্যাঁ, মানে ইট ডাজ নট ক্যারি প্রপার মেসেজ উইচ উইল অ্যাড টু দ্য ডেভেলপমেন্ট অফ দি চাইল্ড, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সুতরাং যদি আপনার সত্যি সত্যি কনস্ট্রাকটিভ ব্লগিং হয়, কোনো একটা এডুকেশনের মাধ্যম হিসেবে ওটাকে করা যায়, তো আই এম অল ফর ইট। কিন্তু শুধুমাত্র জাস্ট বাচ্চাকে প্রজেক্ট করার জন্য ইউজ করা, আলটিমেটলি গোলটা হলো যে নিজের আখেরটাকেই গোছানো, সেইটাকে হয়তো সেখানে হয়তো বাচ্চাকে ইউজ করাটা ঠিক না। একদম। ব্লগার বাবা মায়েদের বলছি, এই ভিউজের চক্করে একটা বাচ্চার বেড়ে ওঠা এবং তার ব্যক্তিগত মুহূর্তগুলো তার বেড়ে ওঠার আপনারা এরকম অনলাইনে অ্যাভেলেবেল করে দেবেন না। আর বাচ্চাটাকে সবসময় বাধ্য করবেন না, এসো বাবা ব্লগে এসো, বা তুমি সবসময় ক্যামেরার সামনে আসো, ওকে একটু নর্মালি বড় হতে দিন। এই যে এখন সিজন চেঞ্জ হচ্ছে, শীত থেকে বসন্ত আসছে, এই সময় প্রচুর ডিজিজেস হয়, স্পেশালি ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, ভাইরাসের চাষ হচ্ছে এখন। তো এই সময় কি করে একটা বাচ্চাকে আমরা সাবধানে রাখবো? বাচ্চাদের সারা বছরই জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই থাকে। কোনো বাচ্চা একটুখানি বেশি ভোগে, কোনো বাচ্চা একটুখানি কম ভোগে। তো আমি বলবো এই সিজন চেঞ্জের সময়, এখন শীতকালে তো এই গত কয়েক মাস বাচ্চাদের জন্য এত খারাপ গেছে, একটি ভাইরাস বাড়ছে, আবার তারপরের মাসে আরেকটি ভাইরাসের প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। গত 3-4 মাসে তো বাচ্চাদের কাশি, জ্বর এইগুলো দেখতে দেখতে আমাদের প্রাণান্তকর অবস্থা। যদি স্কুলে আপনি যান, স্কুলে শুনবেন প্রত্যেকটি বাচ্চা কাশছে, প্রত্যেকটি বাচ্চা। আর সেই কাশিগুলো এমন, সেই কাশি 7-8 দিনের আগে কমছেই না, রাত্রিরে ঘুমোতে পারছে না, এই ধরনের কাশি। আর এই সিজনাল সময় একটুখানি ওই যা বাচ্চাদের কমনলি হয়, পেট খারাপ, এই সমস্তই বাচ্চাদের সিজনাল রোগ বলে, তো এইগুলোই বাচ্চাদের সিজনাল রোগগুলো আছে, তাই জন্যই আমাদের চেম্বারে তাদের বাবা মারা নিয়ে আসছে।
বাচ্চাদেরও যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হয়, যেটাকে আপনারা নিকু বলেন, সেটা নিয়ে যদি আমাদের কিছু বলেন, কেননা লোকেরা ভাবে যে শুধু বড়দেরই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হয়। না, এরকম ভাবার কোনো কারণ নেই। বাচ্চারা তো অসুস্থ হয় এবং সেটা অসুস্থতাটা কখনো কখনো খুবই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন ডেফিনেটলি তাদের আইসিইউ লাগে। বা সেই আইসিইউকে আমরা বিভিন্ন টার্ম দিয়ে ডেজিগনেট করি। আপনি যেটা নিকু বললেন সেটা হলো নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো টিপিক্যালি যে বাচ্চারা 1 মাস বা তার কম, তাদেরকে আমরা এনআইসিইউতে বা নিকুতে ম্যানেজ করি। একটু বড় বাচ্চা হলে আমরা যেখানে ম্যানেজ করি তাকে আমরা বলি পিকু, পিআইসিইউ, পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো আমাদের এই হসপিটালে পিআইসিইউ এবং তার সাথে পেডিয়াট্রিক কার্ডিয়াক আইসিইউ আরেকটি আছে, পিসিআইসিইউ আমরা বলতে পারি, যেখানে হার্টের যে সমস্ত প্রবলেম আছে বাচ্চাদের, সোললি ডেডিকেটেড ফর দোজ চিলড্রেন। তো এরকম আছে। আচ্ছা, একমো মেশিনটা কি? ছোট কথায় এটা হলো প্রবাবলি, আমি বলবো একটু দেখাতে পারবেন আপনি? হ্যাঁ, ডেফিনেটলি। আমাদের নিচে আইসিইউতে এখন একমোতে কেউ নেই, একমো মেশিনটি ফাঁকাই আছে। আমরা সেখানে, তাহলে বরং সেখানে গিয়ে কথা বলি। তাহলে আমরা একমোটা দেখে নিই। বহু অসুস্থ পেশেন্টকে বাঁচানোর একটা মেশিন, একমো মেশিন, এই সেই মেশিন। আচ্ছা, এটা দিয়ে কি স্কুবা ডাইভিং করে? ওরকমই দেখতে লাগছে। হ্যাঁ, কেননা এইগুলো এখন জল দিয়ে ভর্তি, তো তাই জন্য ওরকম দেখতে লাগছে। কিন্তু পেশেন্টকে লাগালে ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যায়, পুরোটাই রক্ত দিয়ে ভরা থাকে। ওকে। তো এইটা পুরোটাই রিপ্লেস হয়ে, পুরোটাই একদিকে দেখবেন, একদিকে একটু কালচে রক্ত, যেটা দূষিত রক্ত, আর অন্য আর্মটায় বেশ লাল টকটকে রক্ত। ওকে, সো একটু সহজে যদি বলেন আমার মতো মানুষদের জন্য যে হোয়াট ইজ একমো, প্রথমে এর ফুল ফর্ম। জিনিসটা সহজ, আর আপনি তো হয়তো জানেন এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। তো দিস ইজ দ্যাট ডিভাইস, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর, শর্টে একমো। তো এইটা আমি এখন বলতে পারি যত রকমের লাইফ সাপোর্ট থেরাপি দেওয়া যায় পেশেন্টকে, তার মধ্যে হাইয়েস্ট ফর্ম অফ লাইফ সাপোর্ট থেরাপি। তো অবশ্যই হাইয়েস্ট ফর্ম মানে যে বাচ্চা বা যে পেশেন্ট খুবই অসুস্থ, আলটিমেটলি কোনো কিছুই কাজ করছে না, তখন আমরা কখনো কখনো ক্ষেত্র বিশেষে কনসিডার করি যে এই মেশিনটা তার লাগবে কিনা। ওকে। তো বেসিক্যালি কি করা হয়, এই মেশিনটায় আপনি দেখছেন এরকম দুটো টিউব আছে আমার হাতে, এবং এগুলো সমস্ত কালার কোডেড, একটা নীল একটা লাল। নীলটা মানে কি, নীলটা ডেজিগনেট করে দূষিত রক্ত, লাল মানে ডেজিগনেট করে পরিশোধিত রক্ত। তো সোজা গোদা বাংলায় যখন আমি দেখছি আমার ভেন্টিলেশন ফেল করে গেছে, আমার ব্লাড প্রেশার অত্যন্ত কম, না কাজ করছে লাংস, না কাজ করছে হার্ট, তো এই অবস্থায় যদি পেশেন্টকে ফেলে রাখি তাহলে আমরা জানি কী হবে। তো যদি আমরা এই মেশিনটা লাগাই তখন কি হয়, মেশিনটার কাজ হলো ও পেশেন্টের মধ্যে এটা কোনো একটা জায়গায় লাগানো থাকে। কোথায় সেটা হতে পারে গলায়, সেটা হতে পারে বুকে, সেটা ডিপেন্ড করে। তো এই মেশিনটা তখন পেশেন্টের যে দূষিত রক্ত, সেই দূষিত রক্তটাকে টেনে বার করে আনে। কীভাবে বার করে আনে, এখানে একটি পাম্প আছে, সেই পাম্পটা একদম নেগেটিভ প্রেশারের মাধ্যমে পেশেন্টের থেকে রক্তটা বার করে আনে। বার করে তারপরে কি করলো, আমাদের এই জায়গাটায় রক্তটাকে সে ঠেলে পৌঁছে দিচ্ছে। এইটা কিন্তু পেশেন্টের লাংসের মতো কাজ করছে। এখান দিয়ে আমাদের যে লাংসটা ফেল করে গেছে, পেশেন্টের বুকের মধ্যে যে লাংসটা ফেল করে গেছে, যেখানে অক্সিজেনের কোনো রকম পেশেন্ট আমাদের ঢুকতেই পারছে না, এইটার সাহায্যে এই দূষিত রক্তটাকে পরিশোধিত করা হয়। এবং যেটা আপনি দেখতে পাবেন কালচে রক্তটা, সেটা এবারে যখন এই এন্ড দিয়ে বেরোচ্ছে তখন সেটা লাল হয়ে গেছে, মানে সেটার মধ্যে অনেক অক্সিজেন ঢুকে গেছে। এইবারে সেই অক্সিজেন ঢুকে যাওয়ার পরে তারপরে মেশিনটি ঠেলে পেশেন্টের মধ্যে আরেকটি জায়গায়, লাল আর্মটা দিয়ে পেশেন্টের আরেকটি জায়গায় সেটা ঢুকিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি হার্টেরও কাজ হলো, মানে সে ঠেলছে, আবার লাংসেরও কাজ করলো এইটা। তো যতক্ষণ পেশেন্টের দরকার আমরা ততক্ষণ একমতে রাখবো, তারপরে যখন মনে হবে পেশেন্টটি আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আস্তে আস্তে এই মেশিনে জিনিসটাকে আমরা অফ করবো। তো এটা তো এখন আমাদের ডেমনস্ট্রেশন সার্কিট, তাই জন্য এই জায়গাটা জয়েন করা। কিন্তু যখন আমরা রিয়েল পেশেন্টে দিচ্ছি তখন এইটা খুলে যায় এবং নীলটা যায় পেশেন্টের বড় একটি কোনো শিরায়, যেখান দিয়ে রক্তটা আমরা টেনে বার করি, আর লালটা যায় আরেকটি বড় শিরা, যেখানে আমরা রক্তটা, পরিশোধিত রক্তটা ফেরত দিই। সোজা বাংলায় তাই। খুব সহজ কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটি এত সহজভাবে ভাবার জন্যও এটা একটা, দিস ইজ আ ফর্ম অফ আইডিয়া, রাইট? এই মেশিন বহু লোককে বাঁচিয়েছে, বিশেষ করে কোভিডের সময়। আরও ইম্পর্টেন্ট এই মেশিনটা এই জন্যই, কেননা যখন কোনো কিছুই আর কাজ করে না তখন ডাক্তারবাবুদের কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে, যখন তারা এটা ইউজ করে প্রচুর লোকের প্রাণ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ডেমনস্ট্রেটিং। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তাহলে আমরা আবার সিটে ফিরে যাই। হ্যাঁ, ওকে। তো আমার মতন আপনারাও একমোর ব্যাপারে ডিটেলে জানতে পারলেন। থ্যাংক ইউ সো মাচ ট্রিটমেন্ট। এরকম আরও কিছু বিষয়ে আমি আপনার থেকে একটুখানি ফ্যাক্ট চেক আপ করতে চাই, কারণ চারিদিকে এখন মিস ইনফরমেশন ভরে রয়েছে। আমাদের নেক্সট সেগমেন্ট
ফ্যাক্ট চেক আপ। ফ্যাক্ট চেক আপ। বাচ্চাদের কাজল আর মাদুলি পরালে ডাক্তার দেখানোর দরকার নেই, এটা ফ্যাক্ট নয়? আপনি আমার বিশ্বাসকে হার্ট করলেন। সরি আমি করার জন্য, কিন্তু আই হ্যাভ নো আদার অপশন। সর্দি কাশি হলে বুকে পিঠে তেল মালিশ করা উচিত। মিথ। ওটা নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। বাড়িতে 1-2 দিন পরেও যদি বাচ্চা বেশ ভালো রকম কাশে ডাক্তার দেখান, ওইটা পুরোপুরি মিথ। বাচ্চাদের খাওয়ানোর আগে চামচ, ঝিনুক, ফিডিং বোতল ইত্যাদি গরম জলে ভালো করে ফুটিয়ে নেওয়া উচিত। ক্লিনিং ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, এবং কখনো কখনো গরম জলে ফুটিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। কিন্তু এটাও ঠিক যে প্রত্যেকবার একটা বোতলে খেলেই তার পরের ফিডেই আবার ফোটাতে হবে, এরকম জিনিসটা নয়। একটা বাচ্চাই যদি খায় আপনি 2-3টে ফিড ইউজ করতেই পারেন, কিন্তু অ্যাটলিস্ট দিনে একবার, স্পেশালি ছোট বাচ্চা যদি হয়, তার যদি আপনি চামচ বাটি সমস্ত জলে ফুটিয়ে নেন, স্টেরিলাইজ করে নেন, দ্যাট ইজ প্রবাবলি আ গুড প্র্যাকটিস। দ্যাট ইজ আ গুড প্র্যাকটিস। বাচ্চাকে তেল মালিশ করে রোদে রাখলে বাচ্চা শক্তিমান হয় না, ওই রকম বাচ্চাকে রোস্ট করার কোনো মানে নেই, কিছু হবে না। আলটিমেটলি বাচ্চাটি নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স যথেষ্ট আছে ঠান্ডা হাওয়া টাওয়া লেগে, স্পেশালি এই ওয়েদারে। তাহলে ম্যারিনেট করবে না? না, ম্যারিনেশন দরকার নেই। তার জন্য চিকেন আছে, মটন আছে, কত কিছু রয়েছে, মানে অন্য কিছুর বাচ্চা দিয়ে করুন, মানুষের বাচ্চা দিয়ে করবেন না। থ্যাংক ইউ সো মাচ ট্রিটমেন্ট। আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে এই আমাদের ফ্যাক্ট চেক আপ রাউন্ডে, কিন্তু নেক্সট রাউন্ডটা আমাদের প্রিয়। আপনার ওপরে সার্জিক্যাল স্ট্রাইক। ও বাবা। এর পরের সেগমেন্টে যেটা আসছি তার নাম সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক। ওয়েলকাম টু সার্জিক্যাল স্ট্রাইক। আমাদের ডাক্তারবাবু খুব কিউট, একদম বাচ্চাদের মতনই কিউট। ডাক্তারবাবুর বয়স দেখে বোঝাই যায় না। এখন আপনাকে স্কুল বা কলেজের বলেছে অনেকে বলে, বয়সটি খুব একটা কম না, কিন্তু বলে অনেকে। তো একটা বাঁদর বাচ্চা এসেছিল, সে কি করেছে? হ্যাঁ, সব এসে ছড়িয়ে টড়িয়ে দিয়ে চলে গেছে, দেখছেন তো, ছড়ানো ছেটানো আছে। এইটা আপনাকে একটু গুছিয়ে দিতে হবে। তো এত চাইল্ড প্লে তো ওনাকে দেওয়া যায় না, যতই বাচ্চা বাচ্চা দেখতে হোক, বয়সটা তো হয়েছে। তাই আপনাকে যেটা করতে হবে, আপনার জন্য থাকছে এই বালুনটা। এটাকে আপনি হাতেও রাখতে পারবেন না, মাটিতেও ফেলতে পারবেন না, মানে এটাকে রাখতে হবে হাওয়ায়। হাওয়ায় রেখে আপনাকে পুরোটা অ্যাসেম্বল করতে হবে। সেটা তো মানে কঠিন, এত ট্রিকি করলে এই জন্য আমার একদম মানে আমি আমার ব্লেজারটা খুলে ফেলি নাকি? হ্যাঁ, ব্লেজার খুলে আপনাকে আরো মানে খুব কম বয়স লাগছে। জামাটা খুললে মনে হচ্ছে সদ্য এত লাগবে আপনাকে। আপনাকে তেল মাখিয়ে রোদে দেওয়া যায়। কমপ্লিমেন্ট না সারকাজম? না, কমপ্লিমেন্ট। ফিট পেটের সাথে বালুন রেডি, আর আমাদের খাবার দাবার গুলো ছড়ানো। হিয়ার উই গো, লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে তাহলে এই রাখা যাবে না, আপনি দেখুন। হ্যাঁ ডাক্তার, খুব ইজি। মানে আমার সাথে একটু খেলবে? হ্যাঁ, আমরা খেলবো মাঝে মাঝে। না, এটা কি না, চিটিং হচ্ছে। ঠিক আছে, এই ডাক্তার একটু ডাক্তার এই পড়ে গেল। আরে ডাক্তারবাবু, আপনি ছাড়ুন না। আরে ঠিক আছে, পড়ছেই তো। হ্যাঁ, আপনি করুন। ইজি, এই তো। আরে পড়ে গেল ডাক্তারবাবু। ডাক্তারবাবু না, এই চিটিং হচ্ছে ডাক্তারবাবু। আপনি তো স্ট্রবেরি গুজছেন পেয়ারার কোলে। আমি আছি, আমি বেলুন ওপরেই রেখেছি। আরে না, আপনাকে ধরলে হবে না, চিটিং হচ্ছে। দেখুন, ডাক্তার কমিউনিটিকে সাপোর্ট করছে, এইগুলো ঠিক না। আমার বাচ্চা 7 থেকে পড়ে যাচ্ছে, ডাক্তারবাবু ভাষান। হ্যাঁ, এইবার দেখো, দেখেছো তো, ঠিক যে সময় যে ডাক্তারের দরকার, ঠিক সেই সময় ডাক্তারবাবু চলে এসেছেন। এরকম পুরো চিটিং হয়ে যাচ্ছে। না, চিটিং কোথায় হয়ে যাচ্ছে। ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ পুরো করে দিয়েছেন। থ্যাংক ইউ ফর নট হেল্পিং। তো ট্রিটমেন্ট কেমন লাগলো আমাদের এই খেলা? দারুণ। তবে হ্যাঁ, মাল্টিটাস্কিং ইজ নট মাই কাপ অফ টি, সেটা আমি বুঝতে পারলাম। বাট এই গেমে থেকে আমরা আপনাদের সবাইকে একটাই বার্তা দিতে চাই, আপনার ভেতরের যে শিশুটি রয়েছে এই ট্রিটমেন্টের মতন, সেটাকে আগলে রাখুন, সামনে রাখুন, বাঁচিয়ে রাখুন, তাকে একদম হারিয়ে যেতে দেবেন না। আর তার সাথে স্যার যেটা বলেন, মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি ঠিক নয়, কিন্তু তার সাথে আমি বলি আপনারা কিন্তু মাল্টিটাস্কিং করতে পারেন আমাদের এই শোটা দেখতে দেখতে। মানে এই শোটার পাশাপাশি আপনারা একটা কন্টেস্টেও পার্টিসিপেট করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে নজর রাখবেন, সেখানে আসবে এই এপিসোড রিলেটেড একটা প্রশ্ন, যার সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন নারায়ণা হেলথ হাওড়ার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট।
তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল, ফিরবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ট্রিটমেন্ট। নমস্কার।